আগামী নির্বাচনে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টায়। পুলিশ সপ্তাহে উদ্বোধন। প্রবাসীদের ভোটের আওতায় আনতে কাজ করছে ইসি। 15 মের মধ্যে রাজনৈতিক দলের মতামত জানানোর আহ্বান। এলজিইডির প্রধান কার্যালয় সহ 36 জেলা উপজেলা অফিসে দুদকের অভিযান। প্রকল্পে ঘুষ দুর্নীতির অভিযোগ। আসসালামু আলাইকুম, ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে মঙ্গলবার দেশ দুটির নেতাদের সাথে আলাদাভাবে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় সামরিক সংঘাতের পরিণতি খুব শোচনীয় হতে পারে বলেও হুঁশিয়ার করেন তিনি। জাতিসংঘ মুখপাত্র জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে কথা বলেছেন অ্যান্তোনিও গুতেরেস। দেশ দুটির মধ্যে বাড়তে থাকা উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। সংঘাতের পথ পরিহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন তিনি। সতর্ক করেন, সামরিক সংঘাতের পরিণতি হতে পারে খুবই শোচনীয়। উত্তেজনা কমাতে সাহায্য করার প্রস্তাবও দেন জাতিসংঘ মহাসচিব। আগামী জাতীয় নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য পুলিশ বাহিনীকে সতর্ক থাকারও তাগিদ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। পুলিশ সপ্তাহ 2025 উদ্বোধন করতে মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সচিব ছাড়াও পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় তাকে স্বাগত জানান। জনবল, লজিস্টিক্স এবং বাজেট স্বল্পতা নিয়ে পুলিশ বাহিনী যেভাবে জনগণের সেবা দিয়ে যাচ্ছে, সেজন্য সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ দেন প্রধান উপদেষ্টা। আহ্বান জানান, গত 16 বছরে পুলিশের সাথে জনগণের যে দূরত্ব তৈরি হয়েছে তা দূর করার জন্য। পুলিশ বাহিনীর সামনে নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ রয়েছে। অপ্রতুল জনবল, লজিস্টিক্স, অপর্যাপ্ত বাজেট ইত্যাদি। কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্ব কমিয়ে আনা। একটি দেশ কতটা সভ্য তা সেই দেশের পুলিশ ও জনগণের সম্পর্কের উপর নির্ভর করে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, পুলিশ যেন পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে পারে, সেজন্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রয়োজন। নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। বিগত স্বৈরাচারী সরকারের অন্যায় আদেশ পালনের মাসুল পুলিশ বাহিনীকে দিতে হয়েছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সেগুলো পেছনে ফেলে জনগণ, বিশেষ করে নারী ও শিশুর প্রতি সর্বোচ্চ সংবেদনশীল হওয়ার তাগিদও দেন তিনি। আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। বৈষম্যহীন, উন্নত, সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে তা হেলায় না হারানোরও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকায় আজারবাইজানের দূতাবাস খোলা এবং ঢাকা ও বাকুর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশি শিক্ষার্থীদের আজারবাইজানে যাতায়াত সহজ করতে, বিশেষ করে জ্বালানি ও টেক্সটাইল খাতে উচ্চশিক্ষার সুবিধার্থে তিনি এই আহ্বান জানান। বলেন, ঢাকায় দূতাবাস খোলা হলে ভিসা প্রাপ্তির জটিলতাও দূর হবে। মঙ্গলবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানের উপ পররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদভ সাক্ষাতে অধ্যাপক ইউনূস এই আহ্বান জানান। সেই সাথে আজারবাইজানের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি কর্মসূচি বাড়ানোর লক্ষ্যে কানেক্টিভিটি বাড়ানোর ব্যাপারে সম্মতি জানান প্রধান উপদেষ্টা। আলোচনার সময় প্রধান
উপদেষ্টা ডক্টর ইউনুস আজারবাইজানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বানও জানান। এ সময় দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের দেশ বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে চায়, কারণ 2 বছর পর ঢাকা বাকু কূটনৈতিক সম্পর্কের 35 বছর পূর্তি হবে। রাখাইন রাজ্যে ত্রাণ পৌঁছানোর জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে জাতিসংঘ কিংবা অন্য কোনো সংস্থার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার একটি সংবাদ মাধ্যমকে তিনি এ কথা জানান। মানবিক করিডোরের সাথে একটি বড় শক্তির সংশ্লিষ্টতা নিয়ে যা বলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং কল্পিত অপপ্রচার বলে মন্তব্য করেন তিনি। রাখাইন রাজ্যে মানবিক সংকট অব্যাহত থাকলে তা বাংলাদেশে নতুন করে বাস্তুচ্যুত মানুষের ঢল নামার কারণ হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেন প্রেস সচিব। জানান, বর্তমান পরিস্থিতিতে রাখাইনে সহায়তা পৌঁছানোর একমাত্র কার্যকর রুট হচ্ছে বাংলাদেশ। এ পথে ত্রাণ পৌঁছাতে যৌক্তিক সহায়তা দিতে নীতিগতভাবে সম্মত বাংলাদেশ। তবে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। প্রবাসীদের ভোটাধিকার নিয়ে 15 মের মধ্যে রাজনৈতিক দলগুলোকে মতামত জানানোর আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন। আর সীমিত পরিসরে হলেও প্রবাসী ভোটারদের ভোটের আওতায় আনতে কমিশন কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে অডিটোরিয়ামে প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। নির্বাচন কমিশন আয়োজিত প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন শীর্ষক সেমিনারে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে যোগ দেন সিইসি সহ নির্বাচন কমিশনাররা। সেমিনারে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক সহ বিশিষ্টজনেরা। এ সময় সিইসি বলেন, প্রবাসীদের ভোট নিশ্চিত করা কমিশনের জাতির কাছে ওয়াদা। দেশ বিদেশ থেকে আমাদের এক্সপার্টরা যখন আমার সাথে দেখা করেন বা কোনো কল করেন, ওনারা সবসময় একটা দাবি জানান যে আমাদের একটা ভোটের ব্যবস্থা করেন। পৃথিবীর বিভিন্ন দেশে এটা আমারও কান্ট্রি ভোটিং আছে, অনেক দেশে আবার শুরু করে দেখা রোড ব্যাক পারে নাই, নানা রকম সমস্যা। ইভেন আমাদের পাশের দেশ ইন্ডিয়া এখনো ইউনিভার্সিটি চালু করতে পারেনি। অনেক দেশ চালু করেছে, অনেক দেশ চালু করতে পারে নাই, বাট আমরা চালু করতে চাই অ্যাটলিস্ট সীমিত পরিসরে। আমরা চাই যে নেক্সট ইলেকশনে শুরুটা অন্তত হোক। রাজনৈতিক নেতারা বলেন, প্রবাসীদের ভোটিং পদ্ধতির সুযোগ যেন প্রকৃত প্রবাসীরাই পায় তা নিশ্চিত করতে হবে। এই প্রক্রিয়াটা যাতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কর্মী এবং নেতাদের রিহ্যাবিলিটেশনের প্রজেক্ট হিসেবে কাজ না করে যারা প্রবাসীরা আছেন তারা সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে জন্য পাইলট করে অল্প কিছু মানুষের ক্ষেত্রে ভোটাধিকারের সুযোগ দেয়া, অন্য মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার ওই সুবিধার থেকে বাইরে রাখা, এটা যেন না হয়। প্রবাসীদের জন্য প্রস্তাবিত 3টি ভোটিং পদ্ধতির মধ্যে কেউ কেউ প্রক্সি ভোটিংকে সমর্থন করেন, কারো মত রয়েছে অনলাইনের দিকে। আমার কাছে মনে হয়েছে যে তারা প্রক্সি সিস্টেমটা অ্যাপ্লাই করতে চায়, এবং আমাদের কাছেও মনে হয়েছে যে এই সিস্টেমটাই এই মুহূর্তে কার্যকরী। এই সিস্টেমটা যদি অ্যাপ্লাই করা যায় তাহলে মোটামুটি রিলায়েবিলিটি থাকবে। আমরা অনলাইনটাকে রিকমেন্ড করেছি এই শর্তে এটা পাইলটিং, আর অন্য দুইটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা মতামত দিব বলে। টেকনিক্যাল যেটা একদম সাউন্ড একটা মেশিন, এইমাত্র আপনি শুরু করলেন, এটার মধ্যে ইরোধ থাকতে পারে। তো আমরা বলেছি যে সমস্যা থাকতে পারে, কিন্তু প্রবাসীদের এই ভোটের অধিকারটা এটা চালু করে দেওয়া দরকার। সবচেয়ে আধুনিক, সাশ্রয়ী, সহজলভ্য পদ্ধতি বাস্তবায়ন করে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দিতে দাবি জানানো হয়। যেই প্রস্তাবটা সবচেয়ে কার্যকর হবে, গ্রহণযোগ্য হবে, আধুনিক হবে, বাস্তবায়নযোগ্য হবে এবং সবচেয়ে সাশ্রয়ী হবে। কারণ আমরা খুব অর্থবান জাতি না, আমাদের মানুষের কল্যাণের জন্য অনেক কিছু করা আমাদের বাকি। কারণ এক্স যাকে নমিনেশন দিল ওয়াইকে, ওয়াই তার এক্সের পছন্দ মোতাবেক ভোট নাও দিতে পারে। সেই ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায়, এটার মীমাংসা কিভাবে হবে, এটার একটা পদ্ধতি আমাদের আবিষ্কার করতে হবে। আমরা এটাকে টোটাল বাদ দিতেও বলি নাই, গ্রহণ করতেও বলি নাই, এর ব্যাপারে ডিসকাশন করে আমরা আমাদের মতামত দিব। দলীয় ফোরামে আলোচনা করে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান রাজনৈতিক নেতারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিস্ট শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাধারণ জনগণের উপর অনেক অত্যাচার চালিয়েছে শেখ হাসিনা, এই অত্যাচারীকে মানুষ কখনো গ্রহণ করবে না। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদরের চিলারং ইউনিয়নে মোলানি উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগকালে তিনি এই কথা বলেন।
ধানের শীষে ভোট চেয়ে বিএনপির মহাসচিব বলেন, প্রতিহিংসা নয়, সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএনপির। দলের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সে ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী সহ অন্যরা উপস্থিত ছিলেন। আমাদেরকে কিছু করতে হবে না, ওর ব্যবস্থা মানুষ নিয়ে দিবে, ঠিক কিনা? সাধারণ মানুষ তার ব্যবস্থা নিবে, তাই না? যে অত্যাচার নির্যাতন চালিয়েছে এটা তারাই নিবে, তাকে কোনোদিন দেশে আসে রাজনীতি করতে হবে আর করতে চায় মানুষ তাকে এখন গ্রহণ করবে না। আবার আমরা যদি সরকার গঠন করতে পারি, ধানের শীষকে দিয়ে আনতে পারি, তাহলে আবার আমরা আপনাদের যেন কল্যাণ হয়, ভালো হয়, সেই কাজগুলো আমরা করবো। বিএনপির আবেদনের প্রেক্ষিতে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরার প্রস্তুতি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে এ বছরের গত 7 জানুয়ারি লন্ডনে পৌঁছান বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে চিকিৎসা দেওয়ার পর অনেকটা সুস্থ হওয়ার পর থেকে পুত্র তারেক রহমানের বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন তিনি। এখন তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। বিএনপি নেতারা জানান তিনি শিগগিরই দেশে ফিরবেন। ধর্ম বর্ণ নির্বিশেষে একটি ন্যায়পরায়ণ দেশ গড়ায় লক্ষ্য উল্লেখ করে জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের যোগ্যতা অনুযায়ী মানুষ তার মর্যাদা পাবে, কে কোন দলের সেটি দেখা হবে না। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার ভুকসিমাইল বাজার এলাকায় জামায়াতে ইসলামীর দাওয়াতি গণসংযোগ ও গণসহযোগী সদস্য সংগ্রহ অনুষ্ঠানে এ কথা বলেন। জামায়াতের আমির বলেন, আগে পরীক্ষায় ভালো ফলাফল করলে দেখার জন্য মানুষ বাড়িতে যেত, এখন কিছু ছাত্র দেখলে মানুষ এড়িয়ে যেতে চায়। তিনি বলেন, সমাজে কিছু মাফিয়া আছে যারা তাদের স্বার্থে এই ছাত্রদের ব্যবহার করার জন্য অস্ত্র ও মাদক দিয়ে এদেরকে নষ্ট করছে। এমন একটা দেশ গড়তাম চাই যে দেশে মানুষ মর্যাদা পাইব তার গুণাগুণের ভিত্তিতে, তার কোয়ালিটি দেখিয়ে তার সমাজ তার যথাযথ জায়গায় সম্মান করতে বাধ্য হবে। সে কোন ধর্মের এটা বড় কথা নয়, এমনকি সে কোন দলের এটা বড় কথা। এলজিইডির 1900 কোটি টাকার বাংলাদেশ সাস্টেইনেবল রিকভারি ইমার্জেন্সি অ্যান্ড রেসপন্স বা বিস্ট্রং প্রকল্পে যন্ত্রাংশ কেনাকাটায় অস্বাভাবিক দাম নির্ধারণের প্রমাণ পেয়েছে দুদক। 4টি ল্যাপটপ কিনতে 11 লাখ টাকা, প্রতিটি মোটরসাইকেল 2.5 লাখ টাকা সহ প্রতিটি যন্ত্রাংশ কেনাকাটায় বেশি দাম ধরা হয় প্রাথমিক প্রকল্পে। মঙ্গলবার ঢাকায় স্থানীয় সরকার অধিদপ্তরের প্রধান কার্যালয় সহ সারা দেশে 34টি জেলা উপজেলা কার্যালয়ে অভিযান চালিয়ে এমন সব অসঙ্গতি খুঁজে পেয়েছে দুদক। ইফতেখার রেজার রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। 2024 সালের বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম বিভাগের 6 জেলা ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার জন্য বরাদ্দকৃত 1909 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নের আগেই এর নানা খাতে অস্বাভাবিক ব্যয়ের তথ্য হাতে পায় দুদক। এদিকে দুদকের অভিযানের সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীদের কার্যালয়ে প্রবেশে বাধা দিয়েছেন এলজিইডির কর্মকর্তারা। এলজিইডিকে আমরা রিকোয়েস্ট করেছি যে ওনারা আগে অ্যালাউ করেন। প্রথমে বলতেছে নিচে অনেক মানুষ, 5 জন সাংবাদিক প্লাস 5 জন ক্যামেরাম্যান, টোটাল 10 জন। তখন 10 জনকে আসার কথা বলার পরে আমাকে ফোন করে বলা হলো যে আসবেন, আমরা সবাই আসবেন, নইলে কেউ আসবেন না। অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা জানান, প্রকল্পটির বিভিন্ন খাতে অস্বাভাবিক ব্যয়ের প্রমাণ মিলেছে। তিনি জানান, এই প্রকল্পের জন্য নির্ধারিত স্ট্রিট সোলার লাইটের প্রতি ইউনিট মূল্য ধরা হয়েছে 72,000 টাকা। পূর্ণাঙ্গ ডিপিপি প্রস্তাব পুরোটা চেক করার সময় পাইনি, আমরা এগুলো যাচাই বাছাই করে দেখব। তবে আপাত দৃষ্টিতে আমাদের কাছে ল্যাপটপের দামটা একটু অস্বাভাবিক মনে হয়েছে। ল্যাপটপ কম্পিউটার 4টা ল্যাপটপের দাম 11 লাখ টাকা ধরা হয়েছে। শিক্ষা উপকরণ এবং দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ ক্ষেত্রে বিভিন্ন ব্যয়ের কথা বলা হয়েছে এবং ব্যয়ের যে পরিমাণ দেখানো হয়েছে তা আমাদের স্বাভাবিকভাবে একটু বেশি মনে হয়েছে। আরও সততা জানার চেষ্টা করব যে এগুলার বাস্তব মূল্য কেমন হতে পারে এবং
এটা আমাদের যে চূড়ান্ত ডিপিপি এটার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা এইটা আমার পক্ষে বলা সম্ভব না, কারণ এটা প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমাদের প্রধান প্রকৌশলী বলতে পারবেন। যেখানে অনিয়ম পাওয়া গেছে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। এখানে ওনারা কমিশনাররা আছেন, ওনারাও জানেন যে যেখানে যদি কোনো হয় সাথে সাথে সাসপেন্ড হচ্ছে। এদিকে চট্টগ্রাম সহ দেশের আরও ৩৫টি স্থানে অভিযান চালায় দুদকের বিভিন্ন টিম। এ সময় দুদকের দলটির কাছে ধরা পড়ে প্রকল্পের কাজ যথাযথ সম্পন্ন না করে বিধি বহির্ভূতভাবে অগ্রিম বিল তুলে নেওয়া হচ্ছে। এছাড়া এলজিইডির তত্ত্বাবধানে বিভিন্ন রাস্তা ও ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের কাজ করায় অল্প দিনে ধসে পড়ার অভিযোগ আসছে। চলমান প্রকল্পের তথ্যগুলো নিলাম, ওখান থেকে আমরা র্যান্ডমলি বেশ কয়েকটা প্রকল্পের নথি দেখেছি। আপাতত অফিসের ফাইলওয়ার্কগুলো আমরা করেছি, কিছু তথ্য আমরা নিয়েছি, আর কিছু তথ্য ওনারা পাঠাবে। পরবর্তীতে আমরা সরেজমিনে কিছু খোঁজখবর নেব যে আসলে ওনারা যতটুকু বিল পেমেন্ট করেছেন কাজ ততটুকু হয়েছে কিনা। মাঠ পর্যায়ে সরেজমিনে তদন্ত করার পর প্রকল্পে দুর্নীতি হয়েছে কিনা তা উঠে আসবে উল্লেখ করে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে বলেও জানান দুদক কর্মকর্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশি মুসল্লিদের প্রথম ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। জেদ্দার পর মদিনায় পৌঁছে আরেকটি ফ্লাইট। মুসল্লিদের ফুলেল অভ্যর্থনা জানান বাংলাদেশ এবং সৌদির কর্মকর্তারা। এনটিভির জেদ্দা মদিনা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে শেখ খলিল সোহেলের ডেস্ক রিপোর্ট। ইসলামের পঞ্চম স্তম্ভ পবিত্র হজ পালনে সৌদি আরবে পৌঁছলেন এবারের প্রথম ফ্লাইটের বাংলাদেশি মুসল্লিরা। স্থানীয় সময় মঙ্গলবার সকালে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করেন প্রথম ফ্লাইটটির হজযাত্রীরা। সেখানে মুসল্লিদের ফুলেল অভ্যর্থনা জানান বাংলাদেশের রাষ্ট্রদূত সহ হজ মিশনের কর্মকর্তারা। প্রথম খুব ভালো লাগলো, ভবিষ্যতেও যাতে আরো উন্নত হতে পারে, হাজিদের সুযোগ সুবিধা যাতে আরো এরকম বৃদ্ধি পায়, আলহামদুলিল্লাহ আমরা খুবই সন্তুষ্ট। চারুভাবে আমাদের কার্যক্রম শুরু হলো। আমরা আশা করি সকল হাজি তারা সহি সালামতে হজ করে দেশে ফিরতে পারবেন এই কামনা করছি, এবং তাদের সকলের ফেরা পর্যন্ত আমরা সার্বক্ষণিকভাবে আমাদের অব্যাহত সেবা দিয়ে যাব। এদিকে বাংলাদেশি হজযাত্রীদের আরেকটি ফ্লাইট মদিনায় অবতরণ করেছে। সেখানে মুসল্লিদের স্বাগত জানান মদিনায় নিয়োজিত বাংলাদেশ ও সৌদির কর্মকর্তারা। সবাই সন্তুষ্ট, আমাদের 100% সক্ষমতা আছে, আমরা রিসিভ করব। 94 জন হজ কর্মী নিয়োগ করা হয়েছে, তারা সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবে। এবারের হজে বাংলাদেশ থেকে অংশ নেবেন 87,000 মুসল্লি। তাদের সেবায় নিজেদের প্রস্তুতির কথা জানান হজ কর্মী এবং আবাসনের দায়িত্বে থাকা কর্মকর্তারা। সরকারিভাবে যারা আসবে তাদেরকে সেবা দেওয়ার জন্য আল আনসার গোল্ডেন টিকিট গ্রুপ একটা সুযোগ পেয়েছে। আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত তাদের সেবা দেওয়ার জন্য। আমি প্রথমেই বলবো নিরাপত্তার ব্যাপারটি সারা পৃথিবীব্যাপী যে নিরাপত্তা ইস্যু থাকে, নিরাপত্তা আমাদের শতভাগ নিশ্চিত করেছি। হজযাত্রীদের সকল ধরনের ইনফরমেশন এবং হারানো হাজিদের তথ্য এবং সৌদি আরবের বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে আমরা বিভিন্ন সংস্থাকে তথ্য আদান প্রদান করে যাচ্ছি। এখন পর্যন্ত ভিসা পেয়েছেন 65,000 হজযাত্রী। 31শে মে পর্যন্ত সৌদির উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। 14 বছর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী আবিদুর রহমান আবিদকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বিচারিক আদালতের রায়ে খালাস পাওয়া 12 জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। খালাসের রায়ের বিরুদ্ধে বাদীর করা আবেদনের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। মামলার এজাহারের উল্লেখ করা হয় 2011 সালের 19 অক্টোবর বেলা 2:30টা, সন্ধ্যা 7টা ও রাত 10টায় 3 দফা পিটুনির পর চিকিৎসার সুযোগ না দিয়ে আবিদুর রহমানকে তার বোনের বাসায় পাঠিয়ে দেওয়া হয়। পরে তার চিকিৎসা করার ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আসামিরা বাধা দেন। পরদিন তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 2011 সালের 21 অক্টোবর রাত 8:30টার দিকে মারা যান আবিদুর রহমান। আগামী 3 বছরের মধ্যে সিরাজগঞ্জ বগুড়া রেল লাইনের কাজ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না। মঙ্গলবার রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি একথা জানান। সাইফুল্লাহ পান্না বলেন, উত্তরাঞ্চলের মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে সিরাজগঞ্জ থেকে বগুড়া রেল সংযোগের কাজ শুরু করেছে সরকার। সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি কাউসার আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সিনিয়র সাংবাদিক সেলিম খান, এনটিভির নিউজ এডিটর এম আনিসুজ্জামান সহ অন্যরা।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। প্রতি বছর স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত বাজেটের বড় অংশই ব্যয় না হওয়ায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে দেশের জনগণ। অদক্ষতা, পরিকল্পনাহীনতা এবং দুর্নীতির কারণে স্বাস্থ্যসেবার আধুনিকায়ন ও সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক বিকাশ ও কল্যাণ নাবিক আয়োজিত জনবান্ধব বাজেট ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠকে এসব কথা জানান তারা। বক্তারা বলেন, চাহিদার তুলনায় অত্যন্ত কম বাজেট দেয়া হয় স্বাস্থ্যসেবা খাতে। তারপরও সেই অর্থের অপচয়ের ফলে বিপুল সংখ্যক জনগণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। জনবান্ধব স্বাস্থ্যসেবা নীতি তৈরির জন্য এই খাতে ব্যয় বাড়াতে হবে জানিয়ে স্বাস্থ্য সংস্কার কমিশন সদস্য অধ্যাপক মোজাহিরুল হক বলেন, দুর্নীতিকেও নিয়ন্ত্রণ রাখতে হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিসিকে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের দুর্নীতি দ্রুত অনুসন্ধানের দাবিতে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে। দুপুরে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন বিসিএমআই এর পক্ষ থেকে দুদকে এই লিখিত অভিযোগ দেওয়া হয়। একই সাথে তার দ্রুত শাস্তি দাবি করেছেন বিনিয়োগকারীরা। গত 7 মাস রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে বিনিয়োগকারীরা আন্দোলন করেছেন। বিনিয়োগকারীদের অভিযোগ, রাশেদ মাকসুদ স্বৈরাচারের দোসর এবং দুদকে তার নামে মামলা চলমান থাকার পরও কিভাবে সরকার তাকে বিসিকে নিয়োগ দিয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন। দ্রুত বিচারের আওতায় নিয়ে বেসিক চেয়ারম্যানের পদ থেকে অপসারণের দাবি করেন বিনিয়োগকারীরা। এনআরবিসি ব্যাংকের 264 কোটি টাকা যাতে জালিয়াতির অপরাধ এবং মানি লন্ডারিং এর সঙ্গে উনি জড়িত, উনি 5 নম্বর আসামি। সে পেপারস আমরা দিয়েছি। একাই সবাইকে না আছেন, উনি যেন পাহাড় সমান ক্ষমতা, গভর্নমেন্টের উপরও তার ক্ষমতা। কি রহস্য? এই রহস্য উদ্ঘাটন করতে হবে এবং পুঁজিবাজারে 80,000 কোটি টাকা এইটা ফেরত দিয়ে তারপরে সে আমেরিকা যাবে। অন্যথায় তার আমেরিকা যাওয়া আমরা বন্ধ করে দিব। পুঁজিবাজার আজকে আমরা ঘোষণা দিচ্ছি, তাকে যদি আমেরিকা পাঠানো হয় দুর্বার আন্দোলন করা হবে। কাতারের সেহেলিয়ায় 24টি দলের অংশগ্রহণে শুরু হলো সপ্তাহব্যাপী হাবিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। এনটিভি কাতার প্রতিনিধি জানান, উদ্বোধনী ম্যাচে দোহা সিটি ক্লাব ওয়ার সংঘ ক্লাবকে 3-2 গোলে পরাজিত করে। খেলা পরিচালনা কমিটির সভাপতি হাসান আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারস্থ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ AKM আমিনুল হক। সোহেল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কাতার বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল নূর আজাদ, আহমদ নবী নোমান, ফয়সল আহমেদ ও আব্দুর রব। টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেন প্রবাসী হাবিবুর রহমান হাবিব। আগামী নির্বাচনে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার। পুলিশ সপ্তাহের উদ্বোধন। প্রবাসীদের ভোটের আওতায় আনতে কাজ করছে ইসি। 15 মের মধ্যে রাজনৈতিক দলের মতামত জানানোর আহ্বান। এলজিইডির প্রধান কার্যালয় সহ 36 জেলা উপজেলা অফিসে দুদকের অভিযান, প্রকল্পে ঘুষ দুর্নীতির অভিযোগ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।